হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ সোমবার, অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠেই দেখছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একদম চাদরটা গায়ে ফেলে সোজা চলে এসেছি ছাদে। আর এই যে এখানে এখন দেখছো একটু ভাতের মাড় রয়েছে আর একটু পেঁয়াজ ভেজানো, পেঁয়াজের খোসা ভেজানো আর ডিমের খোলা ভেজানো জল রয়েছে। ডিমের খোসাগুলো এখান থেকে ছেঁকে নেব, ওগুলো একটু রোদে শুকিয়ে নেব। আর পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা রয়েছে ওটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। ফেসবুকে সেদিন একটা পেজ ফলো করে দেখলাম যে ডিমের খোসা আর গুঁড়ো করে দেওয়া আর পেঁয়াজের খোসা ভেজানো জল যদি গাছে দেওয়া হয় তাহলে গাছের পক্ষে খুবই উপকারী। এগুলো গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। এই শীতে হাজব্যান্ড পালং বীজ, ধনে বীজ প্লাস বিভিন্ন রকমের কফি চারা নিয়ে এসে হাজির। ওগুলোই কিছুটা ছাদে লাগানো হয়েছে আর কিছুটা অন্য জায়গায় নিচে লাগানো হয়েছে। আর এই যে এইদিকে ধনে বীজগুলো কি সুন্দরভাবে ফুটে গাছগুলো বেরিয়েছে দেখো। বীজগুলোকে 3 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছড়িয়েছিলাম। ছাদে গাছগুলো মেনলি টবে লাগানো হয়েছে, এদিকে কয়েকটা চন্দ্রমল্লিকার গাছ লাগানো হয়েছে আর তার সাথে সাথেই ওই পালং বীজগুলো কিছু ছড়ানো হয়েছিল, সেইগুলো খুব ভালোভাবেই ফুটে এসেছে। আর এইদিকে এই কফি গাছটা দেখো, গোড়াটা একদম পচে গিয়েছে, এই গাছটা আর বাঁচবে না, এটা মরেই গিয়েছে। তো চলো এবার পেঁয়াজগুলো ছেঁকে নিয়েছি আর ডিমের খোলাগুলোও ছেঁকে নিয়েছি, ওই জলগুলো এবার গাছে দিয়ে দিই একটু একটু করে। এখন সকালে উঠে প্রত্যেক দিন রান্নার আগে আমি একবার করে এই গাছগুলোকে একটু পরিচর্যা করে যাই। যেদিন একটু সকালে ঘুম থেকে উঠি সেদিন এই কাজটা রান্নার আগে করতে একটু সময় পাই। আজকে যেমন ধরো, আজকে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, তাই একদম সোজা ছাদে চলে এসেছি। এখন আর আমি এই চাল ধোয়ানো জল বলো, ডাল ধোয়ানো জল বলো, এগুলো আর ফেলে দিই না, এগুলো রেখে দিই। এগুলো গাছের জন্য খুবই উপকারী, তাই এগুলো গাছে দেওয়ার জন্যই রেখে দিই। আর ভাতের মাড়কে ডাইরেক্ট না দিয়ে ওটাকে যদি একটু জল দিয়ে পাতলা করে গুলিয়ে প্রত্যেকটা গাছে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো চলো, গাছে আজকে যে জল দেওয়া হয়ে গিয়েছে, এবার যাই রান্নাঘরের দিকে, কারণ মেয়ে এখনও ঘুমোচ্ছে। ঝটপট করে এবার রান্নার কাজগুলো সেরে নিতে হবে। আমি আমার এই ডেলি লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের সাথে প্রায় গত 1 মাস ধরেই শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে আমার মায়ের চোখের অপারেশন হয়েছিল, যে কারণে আমাকে মায়ের টেক কেয়ারের জন্য ওই বাড়ি যেতে হয়েছিল। আর এই 1 মাসে আমি সপ্তাহ অন্তর এই বাড়ি ওই বাড়ি করে গেছি, যে কারণে প্রচণ্ড ইরেগুলার ছিলাম, তাই তোমাদেরকে ডেলি লাইফস্টাইল ব্লগগুলো আর দিতে পারিনি। আবার এখন শুরু করলাম কন্টিনিউ করে। তাই আমি আশা করব আমার বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখতে, তারা এখনও ঠিক আগের মতোই আমার পাশে থাকবে। আর যারা এখন নতুন বন্ধুরা আমার ব্লগটা এখন দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি তোমাদের এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তো। কালকে সন্ধ্যেবেলার দিকেই বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি, তো এসেই দেখছি সকালে রান্নাঘরে যে সবজিপাতি সেরকম রান্না করার নেই। তো এখানে এই কচু কয়েকটা ছিল, আমি তো প্রথমে ভেবেছিলাম কচু মোড়া, কিন্তু ভাজা খাওয়ার পরে ভাবলাম যে না, এটা কচু ছিল। তো ওগুলোই একটু কেটে নিলাম আর একটু আলু কেটে নিয়েছি। ফ্রিজে দেখলাম কয়েকটা মাছ রয়েছে, তো ওই মাছগুলো দিয়ে একটু ঝোল করে দেবো আর এই কচুগুলো একটু ভেজে দেবো। তো এইদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর সাথে ওই ছাদা একটা জামে করে ওই কচু আর কয়েকটা যে আলু কেটেছি, একটু পাতলা পাতলা করে কাটা আছে, তো তাই ওই ছাদা জামে আমি হাঁড়ির ওপরেই একদম বসিয়ে দিলাম, ফলে সেদ্ধ হয়ে যাবে হালকা একটু, আর তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। প্রেসার কুকারে সিদ্ধ করলেও হতো, কিন্তু প্রেসার কুকারে একটু গলে যেত, তাই ওটাতে করেই বসালাম। আর এই যে ফ্রিজে এই ভাঙল তারই মাছগুলো রাখা ছিল, তো এগুলোই আজকে একটু আলু দিয়ে, খুব একটা ঝোল নয়, একটু হালকা ঝাল ঝাল মতো করবো। তো এইদিকে আমি মাছটা লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। আর এই মাছটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, খানিকটা ওই পটল মাছের মতো টেস্ট লাগে। তবে অনেকে আছে আবার এই মাছটা খেতে চায় না, তাদের একটু স্মেল লাগে, যেমন আমাদের জামাইবাবু এই মাছটা একদম খেতে পারে না। আমাদের জামাইবাবু আবার ইলিশ মাছও খায় না। থাকে এইরকমই সমস্যা এক একজনের, তবে আমার কিন্তু খুব দারুণ লাগে এই মাছটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে আমি তো কড়াইতে তেলটা গরম করে কচুটা ভাজতে দিয়ে দিলাম, আর হাজব্যান্ড একটু আমাকে ওইদিকে আদাটা চূর্ণিতে চুড়ে দিচ্ছিল, আর আমি ওইদিকে একটু সবজি কাটাকাটি করছিলাম, একটু আলু কুঁদরি আর ছোলা দিয়ে তরকারি করব। আর ওইদিকে আমার মেয়েও উঠে পড়েছে, সে আবার রান্নাঘরে এসে ঝামেলা শুরু করেছে। গুড মর্নিং আনু, কি করছো কি করছো কি করছো? বিস্কুটটা দাও। হাই দেয়নি, চলে যাচ্ছে দেখো। হ্যালো,
মাম হাই করো তো, একটু একটু হাই করো। হাই। না, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, দিয়ে দাও পাপাকে দিয়ে দাও। ওটা হাত কাটি কাটি হয়ে যাবে। দাও বাবা। ওই দেখো দেখতে দেখতে দিন যত এগোচ্ছে অনুও তত বড় হচ্ছে। আস্তে আস্তে নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছে, নতুন নতুন কথা বলা শিখছে, আর নতুন নতুন বদ অভ্যেসও হচ্ছে, আর প্রচণ্ড জেদ বেড়ে যাচ্ছে। মানে আমি তো পাজল হয়ে যাই ওকে সামলাতে একা। আমি তো রীতিমতো মোবাইল ওর সামনে বের করতেই আমার ভয় লাগে। মানে আমি একটা ব্লগ এডিট করব, মোবাইলটা যদি ওর সামনে বের করবি ওর সাথে চলে আসবে, মোবাইলটা ওকে দিতে হবে কি না কার্টুন চালিয়ে দিতে হবে। আমি জানি বাচ্চাদের এখন মোবাইল দেখানোটা খুব একটা ঠিক নয়, কারণ এতে পরবর্তীকালে ওদের চোখের পাওয়ারের সমস্যা হতে পারে। কিন্তু কী করব, এখন অ্যাডিকশান হয়ে গিয়েছে এমনভাবেই যে ছাড়ানোও যায় না। কখনো কখনো হয়তো বাড়িতে কেউ নেই, আমি কোনো কাজ করব, ওকে ছেড়ে একা যেতেও পারছি না, হয়তো মোবাইলটা চালিয়ে দিয়ে গেলাম আমরা নিজেরাই তখন। কিন্তু আমি যতদূর মানে যতটা পারি ওকে মোবাইলটা অ্যাভয়েড করানোর চেষ্টা করি। যদি কখনো দরকার পড়ে তো টিভিটা চালিয়ে দিই, টিভিটা একটু দূরে হয় কিন্তু মোবাইলটা একদম কাছাকাছি হয়, ফলে রিফ্লেক্টটা একদম চোখে কাছ থেকেই পড়ে। তাই মোবাইলটা ওকে একটু কমই দেখতে দিই আমি। আর এর জন্য কোথাও না কোথাও আমরা মা বাবারই দায়ী হই। কথায় আছে মা বাবা বাচ্চার সামনে যা করবে বাচ্চাও তাই করবে। কিন্তু মা বাবা মোবাইল এখন একটা এতটাই দরকারি জিনিস সকলের কাছে, মোবাইলটা কোনো না কোনো কারণে তো সামনে নিয়ে আসতেই হবে না কোনো কাজের জন্য, তো সেটা ধরলে তো চলবে না। মা বাবা যদি এখন বাচ্চার সামনে পড়াশোনা করতে বসে তো ওইটুকু বাচ্চা কি এখন পড়াশোনা করতে পারবে? নিশ্চয়ই নয়। যখন তার সময় হবে নিশ্চয়ই করতে পারবে। তাই আমি মনে করি যে এখন ওর কাছে এটা একটা আকর্ষণীয় জিনিস হয়ে উঠেছে, তাই ওর প্রতি অ্যাডিকশানটা একটু বেশি হয়ে গিয়েছে। যখন ও নতুন নতুন করে ড্রয়িং শিখবে, পড়াশোনা শিখবে, তখন সেই জিনিসগুলো ওর কাছে নতুন লাগবে, তখন আশা করি ও ওই জিনিসগুলোতে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু যতদূর সম্ভব মোবাইলটাকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। আচ্ছা, তোমাদের এই বিষয়টাতে কি মতামত রয়েছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে সকলে জানিও তো, তাহলে আমারও বুঝতে একটু সুবিধা হবে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তো চলো, গল্প করতে করতে ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কড়াইতে দুই দিকেই বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে অনুর বাবাও রেডি হয়ে পড়েছে। মুখ দিয়ে ওটা কি হাম্পু দেওয়া হচ্ছে? গালে মুখ দিয়ে দাও। আরে ওরকম কি? ও বাবা, যাও বাইরে চলো। টাটা টাটা টাটা। খুলবে? আমি খুলে দিচ্ছি, দাঁড়া আমি খুলে দিচ্ছি, তুমি এদিকে এসো। বিছানা তোলা হয়নি, দাঁড়া আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। পারবে না পারবে না। এই ওদিকে যেতে হবে না, আচার আছে, তুই নষ্ট করবি, এদিকে আয়। মি বলে তো বাজাই ঢোল টিক টিক। তুমি কি কি নাচ শিখেছো? নাচ শিখেছো কি কি? ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, গাছে শিউলি ফুটেছে, কালো কুমড়া ছুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা ছুটেছে। চেঞ্জ করছে গানটা কেন আসছে না? চেঞ্জ করছে, স্ক্রিনে তো ওকে দেখা যাচ্ছে। ওটা হবে না মামনি। আইস, টাটা 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 বাই বাই। মু দিয়ে দাও, এই বাবা জিভ দেখায় না, মু দিয়ে দাও। দিদুনকে ফোন করতে হবে, চলো। ফুটবলার কোথায় যাচ্ছ? আয় বনু খেলতে রাখতেছে বাইরে চলে আয়। সরে আসো, সাইকেল আসছে, সরে আসো। এদিকে আসো, ওদিকে আসো, এসো। ওই দেখাচ্ছ যা, পা হাত পা ছিঁড়বে, আমি কিচ্ছু জানি না। আরে এটার কি সাহস রে?
কাল পরে গেছে, দাদাই ফুল প্যান্ট পরেছে, দেখেছো? দাদাই স্কুল যাবে। এইটা কি লেখা আছে? তুমি বড় হও। দা, দেখেছিস? ফটো দেখে চিনতে পারছে দা। হ্যাঁ 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 হ্যাঁ। অনু ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। অনু হাই দেখ, হাই ছিঁড়ে দিবে, ছিঁড়ে দিবে। এই অনু, আয় দাঁড়া, আমি 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 বলে দিচ্ছি, দাঁড়া। শোনা, এটা এটা কার ছবি? এটা কার ছবি বাবান? এটা দাদা। দাদাই স্কুলে যাবে, ছেড়ে দাও। পকেটে ঢুকিয়ে নাও, পকেটে ঢুকিয়ে নাও, ও তাহলে আর নিতে পারবে না। ওই যে স্কুলে ডিম দিয়েছে, এখনো সেটা অনু খাবে। বসো, ওইখানে বসো, বসো। কেটে কেটে খাবে না? ডিম পছন্দ অনু? ডিম ডিম পছন্দ? হ্যাঁ, অনুর খুব ডিম পছন্দ। এটা কি হলো? পছন্দ বললি? ডিমটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য খেতে চাইছে না। এইটা এটা তুমিও খাও, ওকেও খাবো। ওটা হাতে কি? ডিম 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 নাও, ডিম নাও, নাও। ওকে খাইয়ে দাও, ডিম খাইয়ে দাও, খাইয়ে দাও, ডিম খাইয়ে দাও। ও তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও। অনু দেখো কত রান্না বাটি নিয়ে বসেছে অনু। অনু ডিম খাও। তো এই যে এখন ছাদে এসেছিলাম সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মিলতে। এখন প্রায় 12টা বাজতে যায়, আর মেয়েকে ঘুম পাড়িয়ে এইগুলো কাজগুলো করলাম। সকালে ওনার পাপা যখন বেরিয়ে গেছিল তখন সেই ছোট ছোট যে চিংড়ি হয় না, যে চিংড়ি মাছগুলো দিয়ে বড়া ভাজা হয়, তো ওই চিংড়িগুলো কিনে রেখে গিয়েছিল। তো এখন সেগুলোই গিয়ে বাছবো। চিংড়ি মাছগুলো না একদম ফ্রেশ, মানে কোনো রকম পোকামাকড় নেই, খুব একটা বাছারও দরকার পড়বে না। আর এই মাছগুলো ডাল দিয়ে বড়া ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর হাজব্যান্ডের আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে ভালো লাগে। তো সেই জন্যই ও কিনে রেখে গেছে, তবে অনেকটাই কেনা হয়েছে। কিছুটা ভাজবো আর কিছুটা বড়া ভাজার জন্য ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।